প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের হৈমশ্রীদি ইউটিউবের গ্রেনহার্ট চ্যানেলে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার শেষ অংশটা পড়ব। আশা করি এই কবিতার প্রথম পর্বর ভিডিওটি তোমরা সবাই দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে ভিডিও শেষে ডেসক্রিপশন বক্স থেকে এর প্রথম পর্বের লিংক তোমরা পেয়ে যাবে এবং সেটা অবশ্যই তোমরা দেখে নিও, কারণ কবিতাটিকে ভালোভাবে বুঝতে গেলে এর প্রেক্ষাপট এবং প্রথম অংশ খুব মন দিয়ে শোনা দরকার। তাই প্রথম অংশ অবশ্যই দেখো এবং এটা হচ্ছে দ্বিতীয় অংশ। কবি বলছেন, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এখানে ছায়াবৃতা বলে কবি আফ্রিকা মহাদেশকে সম্বোধন করেছেন। আমরা আগের ভিডিওতে জেনেছি যে কবি আফ্রিকা মহাদেশকে শুধু একটা ভূখণ্ড ভাবে না দেখে তাকে এক রক্ত মাংসের মানবী রূপে কল্পনা করেছেন এবং তাকে তুমি, ছায়াবৃতা ইত্যাদি সম্বোধনে সম্বোধিত করেছেন। তাহলে এখানে ছায়াবৃতা হচ্ছেন আফ্রিকা। এখন প্রশ্ন হচ্ছে, কেন তাকে ছায়াবৃতা বলা হলো? আমরা আগেই জেনেছি আফ্রিকা মহাদেশের একটা বিরাট অংশ জুড়ে এক ভয়ানক গভীর জঙ্গল বর্তমান, এবং সেই জঙ্গল বা সেই অরণ্য এতটাই গভীর বা ঘন যে তার ওপরি অংশে যখন সূর্যের আলো পড়ে, সেই সূর্যের আলো পাতা ডালপালা ভেদ করে নিচের ভূখণ্ডকে স্পর্শ করতে পারে না। তাহলে কতটা গভীর অরণ্য সেটা তোমরা মনে মনে কল্পনা করে নাও এবং চিত্রেও দেখতে পাচ্ছ। আর এই ছায়া সুনিবিড় ঘন অরণ্যের কথা মনে করেই কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন। তারপর বলছেন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। অর্থাৎ তিনি বলতে চাইছেন, একজন গ্রাম্য নারী বা গ্রাম্য বধূ যেভাবে ঘোমটার তলায় নিজের মানবী রূপকে অন্যান্য সমস্ত কুদৃষ্টি থেকে আড়াল করে রাখে, ঠিক সেরকম ভাবে হে আফ্রিকা, তুমি তোমার কালো ঘোমটার নিচে নিজের মানব রূপকে ঢেকে রেখেছিলে। এই মানব রূপ কথাটির অর্থ হচ্ছে তোমার সংস্কৃতি, তোমার প্রকৃতি, তোমার প্রাচুর্য সবকিছুকে তুমি গোপন করে রেখেছিলে। তোমার প্রাকৃতিক সম্পদ, তোমার সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষ বা বহির্বিশ্ব জানত না, তাই তোমায় এতদিন পর্যন্ত তারা উপেক্ষা করত বা অবহেলা করত। উপেক্ষার আবিল দৃষ্টি, আবিল কথার অর্থ হচ্ছে আবছা বা অস্বচ্ছ, অর্থাৎ তোমার দিকে সেভাবে দৃষ্টিপাত তারা কখনোই করেনি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এলো ওরা, প্রশ্ন হচ্ছে ওরা কারা? ওরা হচ্ছে সাম্রাজ্যবাদী সেই ইউরোপীয় শক্তি যা কিনা সমস্ত দুর্বল দেশগুলোকে অধিকার করে নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছে। তারা কি করলো? তারা হাতকড়ি নিয়ে এলো, অর্থাৎ হাতকড়ি যা দিয়ে তোমরা দেখেছো পুলিশ চোর ডাকাত বা ক্রিমিনালদেরকে ধরে নিয়ে গিয়ে লকআপে পুরে রাখেন। সেই লোহার হাতকড়ি নিয়ে তারা এলো, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এবার তিনি তাদের সেই হিংস্রতা বা অত্যাচার বা বর্বরতাকে বর্ণনা করবার জন্য তিনি কি বলছেন? যে তাদের নখ তোমার নেকড়ের চেয়েও বেশি তীক্ষ্ণ। অর্থাৎ হে অরণ্যভূমি আফ্রিকা, তোমার এই সাপদ সংকুল যে অরণ্যভূমি, তাতে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু বসবাস করে, তার মধ্যে এক ভয়ঙ্করতম জীব হচ্ছে নেকড়ে। এদের নখ প্রচন্ড ধারালো হয়
কিন্তু এই সাম্রাজ্যবাদী মানুষ ধরার দলের যে লোভ, যে লালসা বা যে অত্যাচারী রূপ, তাকে বলেছেন কবি যে তাদের সেই লোভ এই নেকড়ের চেয়েও তীক্ষ্ণ বা তীব্র। এলো মানুষ ধরার দল। কবি এই সাম্রাজ্যবাদী শক্তিকে মানুষ ধরার দল বলছেন, কারণ এই ইউরোপীয় শক্তির মূল উদ্দেশ্য ছিল আফ্রিকার মতন পিছিয়ে পড়া এই মহাদেশের পিছিয়ে পড়া আদিবাসী মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে দলে দলে কৃতদাস করে নিজের দেশের কাজ সহজ করে নেওয়া। অর্থাৎ তারা সমগ্র মহাদেশের বেশিরভাগ অংশকেই কৃতদাসের কারখানা বলে ভেবে নিয়েছিল। তাদের উদ্দেশ্যই ছিল এখান থেকে কৃতদাস সংগ্রহ করে বহির্দেশে বা নিজের দেশে যোগান দেওয়া, যে কারণে তিনি বলছেন যে এরা মানুষ ধরার দল। তারপর কবি বলছেন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। অর্থাৎ এরা নিজেদেরকে সভ্য জাতি বলে গর্ব করে। এদের গর্বটা কিরকম না, আফ্রিকার যে সূর্যহারা অরণ্য, সেই অরণ্য যে অরণ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, যে অরণ্য নিজেকে ঘন বলে ভীষণ অহংকার করে থাকে, সেই সূর্যহারা অরণ্যের চেয়েও অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন এই ইউরোপীয় জাতির মন। তারা এতটাই নিজেদেরকে উন্নত ও সভ্য বলে মনে করে যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে তারা নীচ, বর্বর বা কালা চামড়ার আদমি ভেবে অবহেলা করেছে। এরপর বলছেন কবি, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এই সভ্য জাতি, এই সভ্য ইউরোপীয় জাতি আফ্রিকায় এসে যেভাবে আদিবাসী মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে লুট করল, তাদেরকে অপমান করল, অত্যাচার করল, শোষণ করল এবং কৃতদাসে পরিণত করে সমগ্র বিশ্বে তাদের উপহাসের পাত্র তৈরি করে দিয়ে নিজের নির্লজ্জ অমানুষতাকেই প্রমাণ করেছে। অর্থাৎ তারা যে কতটা অমানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ তখন তুমি কিরকম ছিলে না, তুমি ছিলে ভাষাহীন এবং তোমার ক্রন্দন ছিল ভাষাহীন। কেন তার ক্রন্দন ভাষাহীন? কারণ সে অসহায়, সে অবলা, সে দুর্বল। আফ্রিকার এই দুর্বলতার সুযোগ নিয়ে তার উপরে এমন অত্যাচার করা হয়েছিল, তাই তখন তার বলার কিছু ছিল না, তাই আফ্রিকা সেখানে ভাষাহীন। বাষ্পাকুল অরণ্য পথে, বাষ্পাকুল কথাটি এখানে অশ্রুতে পরিপূর্ণ কথাটি বোঝাতে ব্যবহৃত হয়েছে। বাষ্পাকুল অরণ্য পথে কথাটির অর্থ কি? তোমার সেই সব অরণ্য বা জঙ্গল, তার ভেতর দিয়ে যে পথ, তা তোমার ভাষাহীন ক্রন্দনের অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেছিল। আর কি হয়েছিল? পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। আর তোমার সমগ্র ভূখণ্ডের যত ধুলো, সেই সমস্ত ধুলো পাঁকে পরিণত হয়ে গেছিল। এই পাঁকটা তৈরি করেছিল কি? বৃষ্টি নয়, তোমার রক্ত এবং তোমার অশ্রুর কারণে সমগ্র ভূখণ্ডের যত ধুলো সব পঙ্কিল অর্থাৎ কাদা হয়ে গেছিল। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখানে দস্যু হচ্ছে সেই ঔপনিবেশিক শক্তি বা ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি। তিনি কি কল্পনা করছেন যে সেই ঔপনিবেশিক শক্তির পায়ের জুতো সেটা কিরকম না, কাঁটা মারা, এবং সেই কাঁটা মারা জুতোর তলা দিয়ে এই ইউরোপীয় শক্তি সে আফ্রিকার রক্ত ও অশ্রু দিয়ে গড়া কাদার ভূখণ্ডে
বিভৎসভাবে চিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল, যা কিনা আফ্রিকার ইতিহাসকে কলঙ্কিত করেছে, অপমানিত করেছে সমগ্র বিশ্বের কাছে। অর্থাৎ স্বৈরাচারী বিদেশি এই রাজশক্তি আফ্রিকার ইতিহাসে অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত কালো অধ্যায় রচনা করে গেল। এই সময় সমুদ্রের ও পারে কি হচ্ছে, অর্থাৎ আফ্রিকায় যখন এই তাণ্ডব চলছে, এই অত্যাচার চলছে, এই শোষণ চলছে, তখন সমুদ্র পারের ইউরোপীয় দেশগুলোতে কি হচ্ছিল? সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। অর্থাৎ সেখানে পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে তখন আনন্দের মুহূর্ত, তখন পুজো চলছে, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। আর শিশুরা কি করছিল? শিশুরা নিশ্চিন্তে মায়ের কোলে খেলা করছিল। আর কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আর সেখানকার কবিরা তারা কি করছিল? তারা সুন্দরের আরাধনায় তখন মত্ত। সেখানে নানা রকম সৃষ্টি কার্য চলছে, সাহিত্য রচনা হচ্ছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল, এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। প্রদোষকাল কথাটির অর্থ হচ্ছে সন্ধ্যাকাল। কবি খুব স্পষ্টভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষ দেখতে চলেছে, এবং সেই জন্যই তিনি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। পশ্চিম দিগন্ত মানে এখানে পশ্চিমী সভ্যতা বলছেন। পশ্চিমী সভ্যতার দেশগুলোতে আজ সন্ধ্যাকাল উপস্থিত হয়েছে এবং সেখানে ঝঞ্ঝা বাতাসে তার ঊর্ধ্বশ্বাস হয়ে উঠেছে। অর্থাৎ সেখানে এমন পরিস্থিতি যে কোনো সময় যুদ্ধের ঝড় বয়ে যাবে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, সন্ধ্যার সময় বিভিন্ন গুহা থেকে হিংস্র পশুরা বেরিয়ে এসে মানুষের উপরে আক্রমণ চালায় বা পশু পাখির উপরে যেভাবে আক্রমণ চালায়, কবি বলতে চাইছেন যে এখন সভ্যতার জগতে সন্ধ্যাকাল উপস্থিত হয়েছে এবং এই সময় হিংস্র সমস্ত পশুরা বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ হিংস্র সেই সমস্ত সাম্রাজ্যবাদী মানুষ, তারা তাদের নখ দাঁত নিয়ে বাইরে বেরিয়ে আসবে এবং নিজের স্বার্থের জন্য এবার বিশ্বযুদ্ধ লাগাবে। এই পশুরা বেরিয়ে এসে কি করছে দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অর্থাৎ তারা এসে, এই সমস্ত পশুরা তাদের গুহা থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনির উচ্চারণ করে দিনের অন্তিমকালকে ঘোষণা করলো যে দিন যা কিছু ছিল সব শেষ, এবার রাত্রির সূত্রপাত, অর্থাৎ যা কিছু ভালো সব ঘটে গেছে, এবার এক চরম বিপদের সময় এসেছে। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ কবি সমগ্র বিশ্বের সমস্ত স্পর্শকাতর কবিদেরকে, যুগান্তরের কবিদেরকে আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন তোমরা এসো, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত আমাদের উপরে বর্ষিত হওয়ার আগেই আমরা দাঁড়াই গিয়ে ওই মানহারা মানবীর দ্বারে। এই মানবীকে, এই মানবী হচ্ছে সেই আফ্রিকা, সে অপমানিত, সে লাঞ্ছিত, সে উপেক্ষিত, সেই মানহারা মানবীর প্রতি যথেষ্ট অন্যায় হচ্ছে, অত্যাচার হয়েছে। আজ তাকে, তার কাছে আমাদের সকলকে ক্ষমা প্রার্থনা করতে হবে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ কবি বলছেন সমগ্র পৃথিবী যেখানে হিংস্র প্রলাপে একেবারে জর্জরিত হয়ে উঠেছে, চারিদিকে যেখানে হিংসার তাণ্ডব চলতে শুরু করেছে, সেই হিংস্র প্রলাপের মধ্যে এইবার
আমরা চলো গিয়ে অন্তত আফ্রিকাকে এই দুটো শব্দ বলি। এই দুটো শব্দ কি? ক্ষমা করো। আর এই ক্ষমা করো শব্দ দুটোই আমাদের এই সভ্যতার শেষ পুণ্যবাণী হবে। কারণ কবি জানেন এর পরের যে ইতিহাস তা রীতিমতো যুদ্ধে পরিপূর্ণতার এক ইতিহাস। তাই কবি বলতে চাইছেন এই ক্ষমা করো শব্দের মাধ্যমে আমরা এই সভ্যতার শেষ পুণ্যবাণীটা বলে যাই। এইভাবে সবশেষে আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ঘোষিত হয়েছে। আশা করি তোমাদের সকলের এই কবিতাটি ভালো লেগেছে এবং তোমরা সবটা বুঝতে পেরেছো। আর যদি সত্যি সত্যি তোমাদের এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো এবং এখনো পর্যন্ত যদি এই চ্যানেল তুমি সাবস্ক্রাইব না করে থাকো বা তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, প্রকৃতিকে ভালো রেখো, সকলকে ভালো রেখো। বিদায়।